पहले इस इंसान को देखिए, फिर मुझे देखिए। আলাপ পরিচয়টা ছেড়ে ছেড়ে অন্য কিছুতে যাওয়ার আগে বলে রাখি, আজ সকালেই হয়েছে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট। আসলে বাথরুমে গেনু ঢুকেছিল, তো আমি গেনুকে বোঝানোর চেষ্টা করলাম যে একসঙ্গে তো দুজনে স্নান হবে না ভাই। তখন গেনুই বলল যে যদি তুমি আমার কণ্ঠস্বরটা নিকষ ছায়াতে গপ্প মিলে ঠেকে করতে পারো, তাহলে তো আমি তোমার মধ্যেই বসবাস করছি, তাহলে একসঙ্গে আমরা কেন স্নান করতে পারবো না। এই কথার পর হঠাৎ আমার দিকে তেড়ে এলো, তারপর ধস্তা ধস্তি, কামড়া কামড়ি, বিড়িকিচ্ছিরি ব্যাপার। তারপর গেনু পালিয়ে গেল আর আমি বাথরুমে পড়ে গেলাম। তারপর থেকে এই অবস্থা। গেনু কি এখনো ভেতরে আছে? সম্পূর্ণভাবে আছে, গেনু ভেতরে আছে। আমরা কোনো খারাপ গন্ধ পাচ্ছি। Good evening and welcome to Gopomil Live and নিকষ ছায়ার লেখক চিন্তক সৌভিক চক্রবর্তী। সৌভিকের ব্যাপারে আমাকে গোধূলি প্রথমেই যে কথাটা বলেছিল সে বাচ্চা ছেলে, তার মানে কতটা বাচ্চা, ছবি দেখাও তো। তারপর আমাকে গোধূলি ওর ছবি প্রথম দেখায়, এবং এটা অনেকদিন আগের কথা অফকোর্স। ততদিনে সৌভিক চক্রবর্তীর যেটুকু নাম খ্যাতি আপনাদের দৌলতেই হয়েছে, কারণ আপনারাই পাঠক, আপনারাই দর্শক, এক্ষেত্রে আপনারাই শ্রোতা। সো এর আগে সৌভিকের লেখা যখন আমি পড়েছিলাম এবং তার চরিত্রায়ন যখন হয়েছিল আমার মাধ্যমে নীরেন ভাদুরী, তখন আমি অন্য বাড়িতে কাজ করতাম। তো এখন আমাদের বাড়িতে গপ্পমিলের থেকে এই প্রথমবার সৌভিক চক্রবর্তীর লেখা আমরা গল্প হিসেবে প্রকাশিত করলাম। and we have already crossed 3 lakh views. That is phenomenal actually, কারণ যে রেটে নিকষ ছায়া মানুষ শুনেছেন সেটা অভাবনীয় এই কারণে। আর এটা বলেই আমি তারপরে সৌভিকের কাছেই যাব, যদিও আমি সৌভিকের কাছেই আছি, গেনু তো ভাই। সেটা হচ্ছে 4.5 ঘন্টার একটা প্রোডাকশন, লোকে একটানা শুনেছে, এবং এটা একজন দুজনের মেসেজ নয়, আরো বহু মানুষ আমাদের মেসেজ করে পার্সোনালি ও ডিএম করেছেন। তারা জানিয়েছেন যে এরকম গল্প একটানা যে তারাও শুনে উঠতে পারবেন এটা তাদের ধারণা ছিল না। মানে প্রথমেই তো ওরা ডিউরেশনটা দেখে নিয়েছে 4.5 ঘন্টা, 4 ঘন্টা 46 মিনিট। ও বাবা, তাহলে তো ভেঙে ভেঙে শুনতে হবে। ইনফ্যাক্ট ও নিজে ভেঙে ভেঙে শুনছে, ওটা এখনো কমপ্লিট হয়নি, স্বীকার করো। হ্যাঁ, শেষ করতে পারিনি। তো যতটুকু শুনলে স্যার, আমি হাফ টাইম অবধি শুনেছি, সত্যি কথা বলতে। যেখানে মিতুল নামে পুতুলটি বললো আর কি, ভেরি স্লো, ভেরি স্লো। বাট দেন সৌভিক ইজ আ বিজি ম্যান, এবং সৌভিক কি কি করে লেখালেখি ছাড়া সে বিষয়ে আমার জানার খুব আগ্রহ ছিল। আজকে ভাবলাম ওকে লাইভেই জিজ্ঞেস করি। সো সৌভিক, হাউ ডিড ইট অল স্টার্ট? কিভাবে শুরু হলো? শুরু হলো বলতে প্রফেশনালি লেখালেখির কথা বলবো না, মানে আমার লেখালেখি করতে ভালো লাগতো, আমার ইচ্ছে ছিল আর কি। তো কলেজে টুকটাক লিখতাম। তো প্রথমে কলেজে যেটা হয় যে প্রথম মানুষের সামনে এসে পৌঁছলাম হচ্ছে একটা নাটক লিখে। মানে একটা নাটক করা হবে আমাদের কলেজে, প্রেসিডেন্সি কলেজে। তো সেটা করতে গিয়ে প্রথম আমার লেখার সঙ্গে মানুষের পরিচয় হলো, এবং অনেক লোক পছন্দ করলেন নাটকটা। তো তখন আমরা যা হয় কলেজে পড়তে পড়তে নাটকের একটা দলও করেছিলাম, আমার বন্ধু বান্ধব, আমার বন্ধুরা মিলে আমরা তখন তো কয়েকটা শো করি। তারপর করতে করতে যা হয় আর কি। সো which year was this? এটা হচ্ছে 2012-13 সালের কথা বলছি। আমি মাস্টার্স করি তখন, এমএ করছি 2013 সাল, সেই সময়টা। তারপর যা হয় আর কি, সবাই কাজের জন্য এদিক ওদিক হয়ে গেলাম। থিয়েটারের জন্য তো মানে লড়ে নেওয়া যায় না শেষ পর্যন্ত, মানে পারিনি, আমি অন্তত পারিনি, অনেকেই পারে। তো তারপরে যেটা হলো যে আমি আনন্দবাজারে চাকরি করতে এলাম, প্রেসিডেন্সিতে পড়াচ্ছিলাম, সব মিলিয়ে তখন ওই দেশ 19-20 বা ইত্যাদি যে তখন যে ম্যাগাজিনগুলো হতো আমি লেখা পাঠাতাম মাঝে মাঝে, তো ওরা কেউ ছাপতো না পরে দিকে আর কি। এবং একসাথে দুটো গল্প ছাপা হলো 19-20-তে, আর দেশে না আনন্দবাজার মানে কাগজেই আর আনন্দমেলাতেও ছাপা হলো পরপর ওই সময়টা। তো ওইভাবে মানে প্রফেশনাল লেখালেখিটা শুরু হলো আর একটু পরে, মানে যখন আমি আনন্দবাজারে চাকরি করতে করতে, চাকরি ছেড়ে যখন আমি একদমই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে চাকরি করতে ঢুকলাম, সুরিন্দা ফিল্মসে প্রথম চাকরি করতে ঢুকি। ফিকশনে লিখতে চেয়েছিলাম, ততদিনে ডিসাইড করে নিয়েছি যে আমি ফিকশন লিখবো, সাংবাদিকতা করবো না, কলেজে পড়াবো না,
যাই হয়ে যাক না কেন আই উইল রাইট। তো তখন মনে হলো কারা লেখার সুযোগ দেবে, তো সুরিন্দর ফিল্মসে গেলাম, তো প্রথম প্রফেশনাল রাইটিং শুরু আর কি। And that was in the year 2017 সালের 9th ফেব্রুয়ারি, আমার মনে আছে দিনটা। আমি কারণ বাংলা টিভি লিখতে গিয়েছিলাম, টেলিভিশন, আমি মূলত টেলিভিশন রাইটার, আমি সিরিয়াল লিখি। আমি সেটাই শুনেছি। হ্যাঁ মানে আমি সিরিয়াল লিখি, যেটা দেখে লোকে দেখেন আর কি, যেগুলো সন্ধ্যেবেলা চলে। আমার 4টে শো চলে এখন, 4টি জি বাংলায় চলে। তো ওই তার আগে অব্দি আমার বাংলা সিরিয়াল সম্পর্কে কোনো ধারণা ছিল না দাদা। 2017 সালের 9 ফেব্রুয়ারির পর আমি এই মাধ্যমটা সম্পর্কে জানতে পারি, শিখি, এবং এখন তো ওটা করেই খাই আমি মূলত। সো এই যে পার্টিকুলার আজকেও আমাদের জন্য নিয়ে এসছে নীরেন ভাদুড়ী সমগ্র প্রথম খণ্ড, এই এই যে আপনারা দেখছেন না, এটা একটা নখওয়ালা হাত, 3টে আঙুল দেখা যাচ্ছে, চেপে ধরার চেষ্টা করছে নীরেন ভাদুড়ীকে। আমরা নিকশ ছায়ার যে ক্রিয়েটিভটা বানিয়েছিলাম তাতেও যে হাতের ব্যবহারটা করা হয়েছে সেটা অনেকটা ইটালি আদলে, অ্যান্ড টিম জয়েন দ্য ডটসকে অসংখ্য ধন্যবাদ, বিকজ আজকের এই সেশনটা অনেকগুলো মানুষকে থ্যাংক ইউ বলার। প্রথমত ও অফকোর্স দ্য সোর্স, তারপর গোধূলি যে অ্যাডাপ্ট করেছে, এবং গোধূলির অ্যাডাপ্টেশনে অনেক লোকে দেখি প্রচন্ড খাপ্পা হয়ে যায়, এই কেন বাদ দিয়ে দিলেন, এই কেন বাদ দিয়ে দিলেন। আমি তো গোধূলিকে বললাম যে তুমি চুল কেটে ছোট করে নাও, কারণ তোমার অন্যদের লেখাগুলো কেটে যখন ছোট করার একটা অভ্যেস হয়েছে। তো এখানে দেখলাম গোধূলির জন্য 10 on 10, মানে প্রত্যেকে পছন্দ করেছেন। তার পিছনে আরো একটা কারণ আছে যে নিকশকে আমরা তো ওয়েব সিরিজ আকারেও দেখেছি, কিন্তু সেখানে সম্পূর্ণ নিকশ ছায়া আমরা এখন পর্যন্ত না, ওটা একটা পার্ট ওরা করেছে। সো সেকেন্ড পার্ট কি আসবে? সেকেন্ড পার্ট আসার কথা আছে। ওকে, সেকেন্ড পার্ট আসবে ওটিটিতে, কিন্তু আমরা একটা পার্টি পুরো পার্ট চুকিয়ে দিয়েছি, এবং সেটা হচ্ছে 4 ঘন্টা 46 মিনিটের প্রোডাকশন। প্রদ্যুৎ চ্যাটার্জি যেটা করেছে সেটা আপনি যদি একলা ঘরে নিকশ ছায়া শোনেন কখনো, তাহলে আপনারা বুঝবেন যে মিউজিকটা এক্স্যাক্টলি কিরকম হয়েছে। ইটস ভেরি সিচুয়েশনাল অফকোর্স, যেটা অডিও স্টোরির ক্ষেত্রে হয়, যেমন যেমন ক্যারেক্টারদের মধ্যে কনভারসেশন এগোচ্ছে বা গল্পে প্রিমাইসটা যেরকম সেরকম ভাবেই প্রদ্যুৎ সাজায়, কিন্তু প্রদ্যুৎ কিছু কিছু জায়গায় এত আন্ডারলাইন টোনস দিয়েছে, মানে যেখানে রাম হওয়া উচিত সেখানে দিল না, সেখানে একটা লো টেম্পো লো মুড মিউজিক দিয়েছে, which does not make it sound loud, এবং সেই জায়গায় প্রদ্যুৎ পাচ্ছে 10-এ 10। তো আমার করণ অর্জুন দুজনেই ব্রিলিয়েন্ট পারফর্ম করেছে, অ্যান্ড অল দি অ্যাক্টার্স। এই গল্পে আমার মনে হয় সব থেকে বড় পাওয়া, অনেকের দাবি ছিল অনেকদিন ধরে, যে দীপ, সোমক আর মীর একসঙ্গে এই 3 জনকে যদি একটা গল্পে পাওয়া যায়। আমরা কদিন আগে গত শুক্রবার 2রা মে সত্যজিৎ রায়ের জন্মদিনে স্টার মার্কে জিএমটি অন স্টেজ লঞ্চ করলাম, এবং জিএমটি অন স্টেজ সম্পর্কে সৌভিকের পাশাপাশি আপনাদেরও জানিয়ে রাখি যে এবার থেকে রেগুলারলি আপনাদের নিকটবর্তী বুক স্টোরে জিএমটি হাজির থাকবে, এবং লাইভ স্টোরি টেলিং এর আনন্দ আপনিও উপভোগ করতে পারবেন। সো জিএমটি অন স্টেজ ওয়াজ লঞ্চড অ্যাট স্টার মার্ক সাউথ সিটি মল। এছাড়া এই মাসের 17 তারিখ জিএমটি অন স্টেজের আরো একটি ইভেন্ট হতে চলেছে, and that will be at, এখন বলবো না, আমি তো জানি কোথায় হবে, আমি শুধু ডেটটা জানিয়ে রাখলাম 17ই মে। এই দিনটা ব্লক করে রাখবেন। গোধূলি ওখান থেকে ফিস করে কিছুটা বলার চেষ্টা করলো, আমরা এটা বলবো না, এটা পরের দিকে ভাববো। ছবি কাস্টিং কেমন লাগলো? খুব ভালো, ব্রিলিয়ান্ট কাস্টিং, খুব ভালো, থ্যাংক ইউ। আমি এক্সপেক্ট করিনি এত ভালো কাস্টিং। অনেকে কই মাছ সমীরকে নিয়েও লিখেছে, which was brilliantly portrayed by রৌনক চক্রবর্তী। আমি একটু কমেন্ট যেগুলো বের করে রেখেছি কয়েকটা দিই তোমাকে। প্লিজ। আচ্ছা, তার আগে সৌভিকের কাছে প্রশ্ন এবং অদ্ভুত কথা। প্রথমত হচ্ছে কবে আসবে খণ্ড 3 নীরেন ভাদুড়ী, এবং যদি না আসে গেনুকে লেলিয়ে দেওয়া হবে, এটাও লিখেছেন লোকে। ফ্র্যাঙ্কেনস্টাইন ক্রিয়েট করেছেন স্যার, এবার ওটাকেই লেলিয়ে দেওয়া হবে ওনার পেছনে। হ্যাঁ, আমি এটার উত্তরটা দিচ্ছি। আমি প্রথমেই মাপ চেয়ে নেবো মানে এটার জন্য, যে আসলে আমি যে কাজটা করি আর কি, মানে আমি সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনই লেখার মধ্যেই থাকি আর কি। এবার ফলে কি হয়, মানে এটা তো আমার জীবিকা নয়। তো দাদা কি হয়, আমাকে বাড়ি ফিরে আলাদা করে এটার জন্য সময় বার করতে, সারাদিন পর আমি এত টায়ার্ড থাকি, তো আমার তখন আর বেরোতে চায় না লেখা। তো এই জন্য আমি একটু লেট আর কি, আদারওয়াইজ আর কোনো কারণ নেই।
তো তবে এবছর বইমেলায় যেটা আসছে আর কি, তো আমি কথা দিয়েছি দীপদাকে, মানে দীপ্তাংশু মণ্ডল আমাদের দীপ প্রকাশনের কর্ণধার, তাকে আমি কথা দিয়েছি যে মানে গেনুকে লেলিয়ে দেওয়ার দরকার পড়বে না, দীপদা গৌরব অধিকারী, মানে you are saying দীপ্তাংশু and গৌরব are manifestations of গেনু। এই ক্ষেত্রে হয়ে যাবে ওরা আর কি, মানে ওরা বাড়ি এসে আমাকে মারবে আর কি যদি আমি না দিই। তবে এই বইমেলায় নিশ্চিত আসছে 3 নম্বর খণ্ড মহাসিন্ধুর ওপার থেকে আর কি, যেটার মানে আমি সেকেন্ড পার্টে যেটার হাফ দিয়েছিলাম, অর্থাৎ আদি পর্ব দিয়েছিলাম লোকনাথের প্রত্যাবর্তন, মানে যেখানে শেষ হচ্ছে নিকষ ছায়া, তারপর মহাসিন্ধুর ওপার থেকে তার সিকুয়েল, সেখানে প্রথম মানে আদি পর্ব হচ্ছে লোকনাথের প্রত্যাবর্তনে শেষ করেছিলাম। তো এবার মধ্যখণ্ড এবং অন্তখণ্ড দুটোই আসবে, মানে এই বইমেলাতেই আসবে, নীরেন ভাদুরী 3-এ সেটা থাকবে। আর আজকে খুব স্পেশাল দিনটা আমার জন্য, কারণ মানে ছোটবেলা থেকে যার গলা শুনে আমিও বড় হয়েছি আর কি, সন্ধ্যাবেলা হলেই এফএমটা চালিয়ে দিতাম, বা সকালবেলা হলেই যার গলার ওই সকাল ম্যান, ইয়েস মনে পড়ে গেছে নামটা, তো আমাদেরও তো নস্টালজিয়া। তো সেই আর এর আগে দুবার দাদা আমার গল্প পড়েছেন, নীরেন ভাদুরী হয়েছেন দুবার, এবং সেই দুটো গল্প অসম্ভব হিট করেছিল। তো কিন্তু আমার দেখা করার সৌভাগ্য হয়নি। Even I didn't have the good fortune of meeting him. না, সেটা একদমই নয় আমার জন্য। আর সেটা হচ্ছে যে মানে এরকমটা হয়েছে, এটা আমার দোষেই হয়নি, কারণ গৌতমী ম্যাডাম আমাকে বলেছিলেন যে তুমি একবার এসো আমাদের সঙ্গে দেখা করো, তো আমি সময় করে উঠতে পারিনি, মানে আমার এতটাই, এটা আমারই দোষ আর কি। কিন্তু প্রথমবার এরকম ভাবে আমিও খুব ফরচুনেট আজকে, খুবই ভাগ্যবান যে আমি মির্জার পাশে বসে আছি, এবং এটা স্পেশাল দিন। কয়েকটা কমেন্ট আছে যেগুলো আপনাদের সঙ্গে অফকোর্স শেয়ার করতে চাইবো, যেগুলো আমি গৌতমীকে বলেছিলাম একটু তুলে রেখো তো। হ্যাঁ, আমি ফোনটা দিচ্ছি। ভিডিওতে কমেন্ট করেছেন, তার আগে আমি সৌভিককে জিজ্ঞেস করব, লোকনাথ দে অ্যাজ লোকনাথ চক্রবর্তী। খুব ভালো, অসাধারণ, অসাধারণ, আনবিলিভেবল, মানে খুব ভালো, খুব আনন্দ পেয়েছি আর কি। আমরা যে কজন অভিনেতা অভিনেত্রীদের পারফরমেন্স ভালো লেগেছে বলে তাদের কাছ থেকে কমেন্টস, মানে আমাদের লিসনারদের কাছ থেকে কমেন্টস পেয়েছি, তাদের মধ্যে বেশ কিছু মানুষ প্রশংসা করেছেন লোকনাথ দে, লোকনাথ অ্যাজ লোকনাথ, মানে ওখানেই একটা বেশ মজার ব্যাপার ছিল। সোমক, অনুজয়, ইন্টারেস্টিংলি অনুজয় যে চরিত্রে অভিনয় করেছে নিকষ ছায়া ওটিটি ভার্সনে, সেই একই চরিত্রে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেছে গপবীরের ঠেকের প্রোডাকশনে, which was a big thing for অনুজয়। আচ্ছা, এখানে একজন লিখেছে, বীরদা আপনি একটি রাবণ, তার 10টা মাথা ছিল, আপনার কটা গলা কে জানে। এই গেনুর ভয়েসটা অসাধারণ, বেশ শীত করছিল শোনার সময়। গেনু নামে কাউকে এখনো পর্যন্ত চিনি না, নতুন করে কাউকে এই নামে চিনলে সববার আগে তার নাক কান খুঁজবো যে যেগুলো ঠিকঠাক জায়গায় আছে কিনা। গল্পটা বড় আচ্ছন্ন করে ফেলে, সেটা দীপদার গলার জন্য কিনা জানি না। অনুজয়, বড্ড দুঃখী গলা তোমার, ডিপ বেনিথ পেন ইন ইয়োর ভয়েস। মামা অসাধারণ, আর মামিমার কণ্ঠ দেওয়ার সময় পাপিয়াদি কি দাঁত কয়েকটা খুলে রেখেছিলে। তুমি কি এতদূর গেছো? হ্যাঁ, পাপিয়া দিদির সাথে সম্মুখ সাক্ষাতের ইচ্ছে আবার প্রকাশ করলাম, বলা ভালো আজই। ক্লাসরুম কম্পিউটার, এটি গতকাল আমাদের কাছে এসেছে, এই মেসেজটা ক্লাসরুম কম্পিউটারের কাছ থেকে। সুস্মিতা চক্রবর্তী 6518 ইজ ইয়োর আইডি। 4.5 ঘন্টা চলচ্ছক্তি রহিত হয়ে কেটে গেল, একটুও সময় নষ্ট না করে টানা শুনে গেলাম রুদ্ধশ্বাস কাহিনী, টান টান উত্তেজনায় ভরপুর। অসাধারণ একটি কাহিনী, কোথাও এতটুকু শিথিলতা নেই। প্রত্যেকের অভিনয় আরো বাস্তবসম্মত করে তুলেছে কাহিনীকে। অভিনয় ক্ষেত্রে 3 জনের নাম করতেই হয়। প্রথমে বলি লোকনাথ বাবুর কথা, ওনার অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে বাস্তবসম্মত করে তুলেছেন তান্ত্রিক লোকনাথ চক্রবর্তী চরিত্রটি। দ্বিতীয়, মামি রূপী পাপিয়া চক্রবর্তী, কতখানি দক্ষতা থাকলে ওই পর্যায়ের অভিনয় করা যায়। গল্পের পাঠক হিসেবে দীপ অনবদ্য, এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট মীর, যিনি না থাকলে এই গল্পটা বোধহয় এতখানি আকর্ষণীয় হতো না। ওকে, অসাধারণ, ভাষা দিয়ে বোঝানো যায় না। একজন লিখেছে অ্যান্টিডোট ফর হইচই সিরিজ বাই পরম বাবু। রুদ্ধশ্বাস কাহিনী, one of the best presentations by GMT, সৌরভ দে 1615, it's Mr. কর্মকার, তিনি লিখেছেন রুদ্ধশ্বাস কাহিনী, and প্রতিটি চরিত্রে অনবদ্য। বিশাল পল, হুবহু সেই পুরনো মেজাজ, দারুণ লাগছে শুনতে। I think this comes as a compliment. হুবহু সেই পুরনো সানডে সাসপেন্সের আমেজ, অসাধারণ, we are proud.
to be compared. We are proud. Though there is no comparison, but we are proud to be compared. অনুভব ব্যানার্জি, এরকম মেসেজ না বেশ কয়েকটা আছে, মানে আমি কমেন্টস করছিলাম। দীপদা, সমকদা, অনুজয় দা দারুণ, অদ্রিজা ভট্টাচার্য, একজন লিখেছে আমিও বারাসাত গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, সুমনা মণ্ডল। এবার বারাসাত গভর্নমেন্ট কলেজের সঙ্গে কি সম্পর্ক এই গল্পের, সেটা যদি আপনারা গল্প না শোনেন তাহলে বলতে একটু অসুবিধা আছে আমার, আপনারা আগে গল্প শুনবেন। পাপিয়াদি লাভ ইউ। লোকনাথ বাবু, আপনি কি চরিত্রায়ন করলেন, জীবনে ভুলবো না, অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো। কুশল দাশগুপ্ত 2004, কি গল্প শোনালে ক্যাপ্টেন, জীবনে ভুলবো না, জিএমটির করা এখনো অবধি বেস্ট ভৌতিক গল্প, যেমন লেখা তেমন অভিনয় তেমন সাউন্ড ডিজাইন, গড ব্লেস ইউ। পুরো 4 ঘন্টা 46 মিনিট জাস্ট সম্মোহিত হয়ে শুনলাম। অ্যান্ড আরেকটা কি লিখেছে, জন্ম জন্মান্তরেও ভুলিব না, কি শুনিলাম, মামির চরিত্র। সো এরকম অসংখ্য কমেন্টস এসছে, যেখানে আই উড সে হিউজ amount of the credit goes to you, Shobik, which is why আমি চাইছিলাম আজকের এই লাইভটা আরো অনেককে নিয়ে করার ইচ্ছে ছিল। আমি প্রথমে লোকনাথদের সঙ্গে যোগাযোগ করি, তিনি বলেন তার শুট আছে, তিনি এখন ব্যস্ত আছেন, রঘু ডাকাতে শুটিং করছেন তিনি, সো হি ইজ বিজি। আচ্ছা, অনুজয় ব্যস্ত, খুব সম্ভবত এই একই ছবির শুটিং এই ব্যস্ত। তাহলে বললাম লেটস হ্যাভ সৌভিক। সৌভিক থাকতোই, বাট আমি চাইছিলাম যে কাস্টেরও আরো 2-1 থাকুক। দীপ ছিল আজকে, দীপ, পাপিয়া, এরা সবাই আজকে রেকর্ড করে গেছে। ইনফ্যাক্ট সোমকও ছিল আজকে। এই ঘন্টা 4 আগে পর্যন্ত ওরা 3জনই এখানে ছিল, রৌনক ছিল না, এই 3জন এখানে রেকর্ডিং করে গেল। আমারও আজকে রেকর্ড করার কথা ছিল। কি রেকর্ড করার কথা ছিল, কোন চরিত্র রেকর্ড করার কথা ছিল, এটা বললে সবাই লাফাবে। আমি চাই না আপনি লাফান, কারণ লাফালে কি হয় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি বাথরুমে গেনুর জন্য লাফিয়েছিলাম এবং তারপর সাংঘাতিক একটা কাণ্ড ঘটেছে। ওকে, এনি কোয়েশ্চেনস ফর সৌভিক চক্রবর্তী? কোয়েশ্চেন না, এটা রিকোয়েস্ট এসছে যে তারানাথ তান্ত্রিকের সঙ্গে যদি একটা ক্রস ওভার করা যায়। ইনফ্যাক্ট তারানাথ তান্ত্রিক, আগম বাগিশ আর নীরেন ভাদুরী, এটাও রিকোয়েস্ট এসছে যে একটা ইউনিভার্স ম্যাচ করিয়ে দেয়া যদি হয়, মাল্টিভার্স। তোমার জন্য তো কোনো অসুবিধাই নেই, তুমি সারাদিন টেলিভিশন সিরিয়ালের জন্য স্ক্রিপ্ট লিখছো, তোমাকে এটার সঙ্গে ওটা মিলিয়ে দিতে বললে তো 1 মিনিটের কাজ, ওটা ভাগ করে দিতে পারবে। অভিজ্ঞতাকেও বলতে হবে তাহলে। অভিজ্ঞতা আমার খুব প্রিয় একজন লেখক, মানে আগম বাগিশের সঙ্গে মেলাতে বলেছে বলে বললাম আর কি, যে বই মেলা গেলে অভিজ্ঞতার সঙ্গে দেখা হয়, মাঝে মধ্যে কথা হয়। আমার খুব প্রিয় একজন মানুষ, খুবই। অভিজ্ঞতা বলতে লিও অগাস্টে জন্ম, অভিজ্ঞতা খুব একটা বড় সড়ো ব্যাপার আর কি, জোরে গম গম করে। এখন মুম্বাইয়ে থাকে, এখন অভিজ্ঞতা বোধহয় বাইরে গেছে। গপমিলে থেকে যে কটা কমিউনিটি রয়েছে, সেই কমিউনিটি গুলোর মধ্যে একটিতে প্রাইম কমিউনিটি, যেখানে সবথেকে বেশি মেম্বার্স, সেখানে দেখলাম যে তারা ছবি পোস্ট করে একটা কোলাজের মতন দিয়েছে। রূপমের ছবি আছে, তাতে সৌভিকের ছবি আছে, কৌশিক মজুমদারের ছবি আছে, অভিক সরকারের ছবি আছে, তথাগত বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, চিত্রদীপের আমি জানি না ছিল কিনা, বোধহয় মনে পড়ছে না, আছে বোধহয়। দ্য নিউ ব্যাচ অফ ডিরেক্টরস যারা কাজ করছে এই মুহূর্তে গপমিলের থেকে সঙ্গে, এবং আমরা একটা গপ্পেই তো থেমে থাকবো না সৌভিক, আমরা আরো চাই তোমার কাছ থেকে। হ্যাঁ, আমিও চাই, মানে আমিও খুব ভাগ্যবান যে, মানে আমি সেটা বলছিলাম, গধূলির সঙ্গে কথা হচ্ছিল যে এটা আমার কাছে খুব বড় একটা পাওনা যে আপনি পড়লেন আমার গল্পটা। মানে আমি ওকে বলেওছিলাম যে নিকষ্টে আমি চাই যে মির্দা পড়ুন, মির্দার গলা ছাড়া নীরেন ভাদুরী অন্য কেউ পড়বে, এটা ঠিক আমারও ঠিক পছন্দ হয়। মানে এটা মনে হয় যে এই আস্থা, এই বিশ্বাস ব্রেনুলিয়ার পর তোমারই প্রথম আমার প্রতি। না, এটা মনে হয় বহু মানুষ এই বিশ্বাসেই থাকেন, এবং মানে কিছু কিছু চরিত্রে আপনাকে ছাড়া তারা ভাবতেও পারেন না, এটা তো আমিও তো ফিল করি আর কি, আমিও তো একজন শ্রোতা দিনের শেষে। আচ্ছা, আমার না তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। সবাই এইটা শুনে বুঝতে পারছে না যে অমিয় তিতাসের সম্পর্কে, বিকজ পর্ণশবরী সাপে অমিয় তিতাস এদের সম্পর্কগুলো অন্যরকম ছিল। তুমি একটু ক্ল্যারিফাই করে দাও সিকোয়েন্সটা, মানে যারা পড়েনি শুধু শুনেছে, তার কয়েকজন একটু কনফিউজ হয়ে যাচ্ছে যে আগে তো এটা ছিল এখন কি হলো, তো তুমি একটু সিকোয়েন্সটা বলে দাও। আসলে না, আমার একটা দুঃখ আছে, সেটা হচ্ছে পাঠকদের প্রতি একটা দুঃখ, মানে এটা শ্রোতাদের, এটা নিয়ে কিছু বলার নেই। সেটা হচ্ছে যে বইটা দেখাচ্ছি, বইতে না একটা শুরুতে করে একটা জিনিস থাকে আর কি, সেটাকে বলে এই যে ভূমিকা বলে একটা জিনিস থাকে, এটা পড়ে না, না এটা কেউ পড়ে না। এই যে ভূমিকা বলে একটা জিনিস থাকে, এখানে এইটা কেন লেখা হয়, আমরা যারা বই লিখি এই ভূমিকাটা কেন লিখি, এর পরে যে গল্প টল্পগুলো আছে সেগুলো কিভাবে পড়তে হবে তার একটা জিনিস না এখানে বলে দেওয়া থাকে। এই যদি ভূমিকা কেউ পড়তেন তাহলে না এই প্রশ্নটাই আসে না,
কেউ তুমি বলে এবার থেকে ভূমিকা যখন লিখবে একটা চাওয়ালা অ্যাড করে দিও, ভূমিকা চাওয়ালা, তাহলে যদি কিছু আকৃষ্ট হয় মানুষ না। বিষয়টা ভূমিকাটা হচ্ছে করতে পারে। হিসেব মতো নীরেন ভাদুরী সিরিজের প্রথম উপন্যাস নিকষ ছায়া। নিকষ ছায়ার ঘটনাটা ঘটে, তারপর পর্ণশবরীর ঘটনাটা ঘটে, তারপর মহাসিন্ধুর ওপার থেকে। এইটা হচ্ছে ক্রোনোলজি। যদিও প্রথম বইতে নিকষ ছায়া শেষে এসেছিল উপন্যাস হিসেবে, মানে 3 নম্বর উপন্যাসটি হচ্ছে নিকষ ছায়া, তার আগে অরণ্যের প্রাচীন প্রবাদ আছে, তারপর পর্ণশবরীর সাথ আছে এই বইটা। আসলে কি হয়েছিল, এই যে নিকষ ছায়া উপন্যাস হিসেবে একটা সিঙ্গেল বই হিসেবে একবার বেরিয়েছিল এই বইটা, শুধু নিকষ ছায়া ছিল সেখানে। তো যিনি বার করেছিলেন যে প্রকাশক, তো আমার তারপর আমি আর ওনার সঙ্গে কন্টিনিউ করতে চাইনি। তখন দীপদা আমার সঙ্গে যোগাযোগ করেন, দীপ প্রকাশনের দীপ্তাংশু মণ্ডল। তো সেই জন্য আমি এটাকে নিয়ে আসি। এই নীরেন ভাদুরী সমগ্র বইতেই গ্রন্থিত হয় ওই উপন্যাসটি, সেই জন্য ওটাকে আমি শেষে রেখেছিলাম। নিকষ ছায়া প্রথমে, তারপরে পর্ণশবরীর সাপ আসে, এবং তারপরে আসে মহাসিন্ধুর ওপার থেকে। এইটা হচ্ছে chronology। আমি কমেন্ট দেখছিলাম গতকাল, প্রচুর লোকের আফসোস সমীরকে মেরে ফেলা হলো কেন। সমীরের মতো প্রথমত এত ভালো একটা চরিত্র, এ কেন আর ফুটেজ পেল না, আর ওকে মেরে ফেলা হলো কেন? এটা না লিখতে লিখতে আমারও মনে হয়েছিল যে সমীর মরে যাওয়ার পর আমারও খারাপ লেগেছে। বিশেষ করে যার নাম কই মাছ সমীর, চট করে কই মাছের প্রাণ, কই মাছের প্রাণ। সে তো চট করে মরে যায় না। আসলে সমীর মরে যায় বলেই না সমীরকে আমাদের মনে থেকে যায়। সমীর যদি বেঁচে থাকতো, সমীর অ্যাকচুয়ালি এই পার্টিকুলার ক্যারেক্টারটা কত মানুষের মনে দাগ কেটেছে সেটা দেখলাম যখন রৌনকের প্রশংসা করে লোকে কমেন্ট করেছে, এবং সেই কমেন্টগুলো পড়ে আমার এত ভালো লেগেছে। নর্মালি কি হয় না যে কোনো প্রধান চরিত্র যদি থাকে, 3-4টে প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন, দে আর দ্য ওয়ান্স হু গেট নোটিসড, এবং তাদের ব্যাপারে লোকজন বেশি কমেন্ট করতে থাকেন। এই ক্ষেত্রে আই হ্যাভ সিন মাস ডিস্ট্রিবিউশন, মানে দেয়ার হ্যাজ বিন প্রেজ ফর তিতাস, এক্ষেত্রে গোধূলি, দেয়ার হ্যাজ বিন প্রেজ ফর পল্লব, সেটা সোমক, সঞ্জয় অফকোর্স, অনুজয়, এমনকি ওর নাম কি ছিল, অমিয়, না অমিয় তো দীপ বাসু, অমিয় চরিত্রে দীপ বাসু, অমিয়, পল্লব, সঞ্জয়, তিতাস, পালদা, সুমিত সমাদ্দার, দীপক পাল, সুমিত সমাদ্দার, আর শোভন যে চরিত্রে অভিনয় ও করলো, সুপ্রতিম, যে শুরুতেই মোট নামটা মুখে আসছিল না, সুপ্রতিম, and প্রত্যেকের জন্য প্রচুর প্রশংসা, which I think is a very important thing. আমরা যখন গল্প মিনিটেক শুরু করেছিলাম, আমরা চেয়েছিলাম ফিল্ম স্টারদের মতন অত তো পসিবল হবে না ভয়েস অ্যাক্টরদের জন্য অত নাম করা, অত খ্যাতি, অত জগৎজোড়া ভালোবাসা পাওয়া, কিন্তু যেটুকু আমরা পাচ্ছি আর যেটুকু ওরা পাচ্ছে টেকের মাধ্যমে, এবং এইভাবে আরো অনেক ইউটিউব চ্যানেলস রয়েছে যারা যারা কাজ করছেন, প্রত্যেকের এই স্বপ্ন থাকে দ্যাট সাম অ্যামাউন্ট অফ রেকগনিশন ফর মাই ভোকাল প্রমিস। মানে ভয়েস অ্যাক্টার্স আর ইম্পর্টেন্ট পিপল, অন্তত আমার কাছে তারা সুপারস্টার্স। আমার ক্ষেত্রে, আমার ইউনিভার্সে দে আর মোর ইম্পর্টেন্ট, দে আর নো লেস স্পেশাল দ্যান ফিল্ম স্টার্স, যাদেরকে আমরা বড় পর্দায় বা ওটিটি পর্দায় বা ছোট পর্দায় দেখতে অভ্যস্ত। ভয়েস অ্যাক্টার্স আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মাই ফার্স্ট কমিউনিটি। তাই আমার প্রথম কমিউনিটির এতগুলো অভিনেতা অভিনেত্রী তারা প্রশংসা পেয়েছেন, এটা আমার জন্য বিরাট পাওনা। হ্যাঁ, আর মিনিট 5 আপনাদের সঙ্গে থাকবো, তারপর সৌভিকের সঙ্গে একটু চা বিস্কুট সহযোগে হালকা আড্ডা মারার ইচ্ছে রয়েছে, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। হ্যাঁ, এটা প্রচুর লোক প্রশ্ন করছে, তুমি আরেকবার বলে দাও। কিছু না, আজকে একটা বাজে ঘটনা ঘটেছে। আমি প্রথমে বাথরুমে একাই ছিলাম, চিঠিনিটা লাগানো, এটা আমার স্বভাব। বাড়িতে আমি চিঠিনি লাগিয়ে বাথরুমের ভেতরে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো আমি করি, কিন্তু হঠাৎ আমি পেছন ফিরে দেখলাম গেনু দাঁড়িয়ে আছে। তখন কেউ নেই বেডরুমে, আর বেডরুম লাগোয়া বাথরুম, চিৎকার করে কাকে ডাকবো? গেনুর সঙ্গে ধস্তাধস্তি। অ্যাকচুয়ালি ওর রিকোয়েস্টটা খুব সিম্পল ছিল, ও আমার সঙ্গে স্নান করতে চেয়েছিল। তখন এটা খুব এম্বারেসিং হবে গেনু, বললে না তুমি আমার গলা যখন করেছো তখন তোমাকে আমার সঙ্গে স্নান করতেই হবে। এই নিয়ে কথা কাটাকাটি, ধস্তাধস্তি, এটা করতে গিয়ে গেনুর তো আমি কিছুই করতে পারলাম না। জানেন তো গেনুর কোনো ক্ষতি করতে পারে না কেউ, আনলেস আমি নীরেন ভাদুরীর মতন মেজাজে যদি থাকতাম তাও কিছু একটা করে উঠতে পারতাম। কিন্তু শাওয়ারের তলায় নীরেন পক্ষে ভাদুরী মশাই যে অবস্থায় ছিলেন, সেই অবস্থায় আমি গেনুকে মোকাবিলা করতে পারতাম না। গেনুর সঙ্গে ধস্তাধস্তিতে আমি অ্যাকচুয়ালি পড়ে যাই,
অ্যান্ড আপাতত এক্স-রে হয়েছে, কালকে এমআরআই হবে এবং দেখা যাবে কি অবস্থায় রয়েছে ডান হাতটা। দিস মাই ওয়ার্কিং হ্যান্ড, লেকিন ये ठीक है, সো নট টু ওয়ারি। আপনি এই সপ্তাহে কান খোলা রাখবেন, কারণ আপনার চোখে পড়বে। বলে দেবো, একটা পারমিশন নিতে হবে এবার গধূলি। বলে দেবো? রাতেই তো রিলটা আসছে। বলবো না। আজকে রাত 9টায় টোটো কোম্পানি আসছে, সেই ফটিক পুরকাইত সঙ্গে কৃষ্ণ আর ইমন, তারা টোটো কোম্পানি হয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করে বেড়াচ্ছে। এই তো সারাদিন ধরে প্রচার করলো, সেই সব ফুটেজ আমরা তুলে রেখেছি, আর ওগুলো এডিট হচ্ছে এই সন্ধ্যেবেলা রাত 9টায়। আপনারা সেই এডিট করা রিলটা দেখতে পাবেন এবং তার মাধ্যমেই আপনারা জেনে যাবেন সামনের শনিবার ঠিক রাত 9টায় কার লেখা কোন গপ্প আসছে গপ্প মিলের থেকে। সৌরভ মজুমদারের প্রশ্ন, আমার নীরেন ভাদুরীর বই পড়া হয়নি, এই চরিত্রকে নিয়ে মোট কতগুলো গল্প আছে লেখক লিখেছেন সেই বিষয়ে জানতে ইচ্ছুক। এটা নীরেন মাধুরীর দুটো খণ্ড আছে, দুটোই দ্বীপ প্রকাশন থেকে বেরিয়েছে। এটা প্রথম খণ্ডটা আমার কাছে আছে, এটা আর দ্বিতীয় খণ্ড দ্বীপ প্রকাশন থেকেই এসেছে। নিকষা এই বইতে আছে। প্রথম খণ্ডে আছে দুটো বড় গল্প, একটা উপন্যাস, আর দ্বিতীয় খণ্ডে আছে একটা উপন্যাস, একটা বড় গল্প আর দুটো ছোট গল্প, দুটো বা তিনটে ছোট গল্প। মোটামুটি আপাতত এই। আর আগামী বই মেলায় নীরেন মাধুরী 3 নম্বর খণ্ড আসবে, সেটা দ্বীপ প্রকাশন থেকেই আসবে। যে বাত। তনুশ্রী বলেছে গেনুকে সামনে পেলে চড় মারতে ইচ্ছে করছে। এটা অনেকেই বলেছে, কিন্তু গেনুকে সামনে পেলে মারবো, লোকনাথকে সামনে পেলে মারবো, এগুলো অনেকেই বলেছে। তবে দাদা, আজকে যখন লাইভ হচ্ছে আমি একটা কথা বলতে চাই, মানে আমার যেটা আপনাকে বলতে চাই, মানে আপনার সঙ্গে বলতে চাই, তাহলে দর্শকরাও জানতে পারবেন, বধূলিও আছেন এখানে। আসলে এই অনেকেই প্রশ্ন করেন যে এখন প্রচুর তন্ত্র নিয়ে লেখালেখি হচ্ছে, অকাল্ট তন্ত্র ইত্যাদি, কেন? মানে এটা নিয়ে আমার দুটো কথা বলার আছে আজকে। এই প্ল্যাটফর্মটা প্রথম আমার জন্য, মানে একজন, মানে এর আগে আমাকে ডাকা হয়েছে কিরকম ভাবে, মানে আপনি যেরকম ভাবে বলছিলেন না যে ভয়েস ওভার আর্টিস্টরা তারাও সম্মান পাক, তারা রেকগনিশন পাক। একজন শিল্পী তো রেকগনিশনের জন্যই লড়ে দিনের শেষে। সে রোজগার করে, তারও টাকার দরকার হয়, সংসার চালাতে হয়, তাকেও গাড়ি চড়তে হয়, সবই হয়, কিন্তু দিনের শেষে তার যেটা প্রাইমারি ফোকাস থাকে সেটা হচ্ছে রেকগনিশন, তাই না? তো আমিও একজন ছোটখাটো শিল্পী, তো আমারও রেকগনিশন চাই, রেকগনিশন ভালো লাগে। তো এর আগে আমি ডাক পেয়েছি, সেটা হচ্ছে যখন হইচইতে নীরেন ভাদুরীকে নিয়ে যখন ওয়েব সিরিজ হয়েছে, ওরাও ডেকেছেন লেখক হিসেবে। কিন্তু আজকে একদম এই বই হাতে নিয়ে বসে প্রথমবার, মানে আমারও অত্যন্ত ভালো লাগছে, কারণ আমি তো গল্প উপন্যাস লিখতে চাই আসলে। মানে এটা লিখে হয়তো আমার সংসার চলবে না বলে আমাকে অন্য কাজ করতে, আমি সেটাও ভালোবাসি করতে, কিন্তু লেখক হিসেবে বই হাতে নিয়ে আপনার পাশে বসে আমারও আজকে খুব, মানে আমি খুব সম্মানিত বোধ করছি। মানে আমিও খুব ইমোশনাল এবং সম্মানিত বোধ করছি। এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা। তো সৌভিক, আমার অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা তোমার জন্য থাকবেই। এটা শুধুমাত্র এই জন্য নয় যে তোমার লেখা গল্প আমরা পরিবেশন করলাম গপ্প মিলে ঠেকে, তোমার প্রতি কৃতজ্ঞ, তোমাকে সম্মান করি, শুধু এটার জন্য নয়, বিকজ ইউ আর অলসো এন ইন্সপিরেশন টু মেনি মোর সৌভিক চক্রবর্তীস। এমন অনেক মানুষ রয়েছেন আমাদের বাংলায় যারা লেখেন, লেখার অভ্যেস রয়েছে তাদের, কিন্তু তাদের লেখা কোনো স্থান পায় না, কোনো প্ল্যাটফর্ম পায় না। ঠিক সেটার জন্যই রয়েছে গপ্প মিলে ঠেকের নতুন প্রোডাক্ট, ইটস কল্ড জিএমটি অরিজিনালস। এবং জিএমটি অরিজিনালস এর শর্ত একটাই, আপনার গপ্পটি অপ্রকাশিত থাকতে হবে এবং সেই গপ্পটি আপনারা আমাদের পাঠাতে পারেন 6 থেকে 7,000 শব্দের মধ্যে। জনারটা আপনার পছন্দের, সেটা ডিটেকটিভ হতে পারে, ভূত হতে পারে, সাসপেন্স হতে পারে, হাসির গল্প হতে পারে। হাসির গল্প কেন লেখেন না লোকজন? We want more people. I belong to the world of laughter as well. গতকাল ওয়ার্ল্ড লাফটার ডে ছিল, and I hope you've got our creative on social media. So সেই সমস্ত বেনামি অখ্যাত লেখকদের জন্যই গপ্প মিলে ঠেকের এই নতুন প্রোডাক্ট, যার নাম জিএমটি অরিজিনালস। আপনার সন্ধানে যদি এমন কেউ থাকে বা আপনি নিজেই যদি হন সেই লেখক, তাহলে প্লিজ আমাদের 6 থেকে 7,000 শব্দের মধ্যে সেই গপ্পটি লিখে পাঠান এই ইমেল অ্যাড্রেসে explore@studiomirvana.com। আর অন্য কোনোভাবে আমাদের কাছে পৌঁছানো যাবে না, শুধুমাত্র এই মেল আইডি ছাড়া, which is EXPLORE explore@studiomirvana.com। Studio Mirvana one word, STUDIOMIRVANA, studiomirvana.com, explore@studiomirvana.com। হ্যাঁ, তো আর শেষ হয়ে গেছে সময় আমাদের।
তবে এই আজকে এই লাইভটায় দুটো কথা না বললেই নয়, জাস্ট মানে বল, শেষ বল। করে দেবো জাস্ট এটা বলে যে আমার এই তন্ত্র নিয়ে গল্প লেখার যদি কোনো ইন্সপিরেশন, এটা তো একটা প্রশ্ন হয়, মানে কেউ করছেন কিনা জানি না, মানে আমার বলার কথা এটা কিন্তু তারানাথতান্ত্রিক নন আর কি কোনোভাবে। আমি কিন্তু বলবো আমি কিন্তু অভিজ্ঞতার লেখা পড়ে আমার মনে হয়েছিল এরকম লেখা পড়া উচিত। মানে এই ক্ষেত্রে কিন্তু আমার লেখার ইন্সপিরেশন কিন্তু অভিক সরকার, মানে আমার, এবং ইনকুইজিশন করেই মনে হয়েছিল আরে বাহ ভারী ইন্টারেস্টিং তো একটা কাজ হচ্ছে, তো সেখান থেকে আমি পরে ভাবি এটা নিয়ে করার কথা। তবে এই অভিজ্ঞতা আমার ইন্সপিরেশন, আবার একই সঙ্গে অভিজ্ঞতার প্রতি আমার তীব্র একটা অভিযোগও আছে। অভিযোগ? হ্যাঁ, মানে খুব অন্যরকম, মানে লেখা নিয়ে একটা লেখার অভিযোগটা কি যে মানে আমি একদম অভিজ্ঞতার উল্টো একটা লেখা লিখতে চেয়েছিলাম। মানে আমি দেখেছিলাম অভিজ্ঞতার গল্পে কি হয়, শেষে মা আসেন এবং সব সলভ হয়ে যায়। তো নিকশ পড়েছেন আপনি, আপনারাও পড়েছেন, আপনারা দেখেছেন যে লজিক আছে, অলৌকিকের লজিক, অলৌকিক লজিক। তো এটাই আমি অলৌকিকের অ্যান্টিথিসিস করতে আচ্ছা, চেয়েছিলাম। একজন প্রশ্ন করেছে যে লোকনাথ চক্রবর্তী কিভাবে, উইদাউট গিভিং এনি স্পয়লার্স, একদম শেষে যে সিকোয়েন্সটা আছে, তুমি তো অতদূর পৌঁছাওনি, তুমি পৌঁছে বুঝতে, তাহলে এই প্রশ্নটা উজ্জ্বল থাক, কি এমন শেষে রয়েছে নিকশ ছায়া দি অডিও প্রোডাকশনের, যার জন্য কিছু মানুষ অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন চেয়েছে, জানতে চেয়েছে সৌভিক চক্রবর্তীর কাছে? ঠিক আছে, এটা দেখতে হবে। তার আগে তোমায় শুনতে হবে। হ্যাঁ, আমি শুনে ফেলবো, আজকেই শুনে ফেলবো। আপনাকেও শুনতে হবে। ইটস আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স, 4 hours 46 minutes। সত্যি আমাদেরও ধারণা ছিল না যে বিগত যে 10টা গল্প আমরা গল্পমিলে থেকে এনেছি, দিস ইজ কারেন্টলি নাম্বার 1। দিস ইজ নাম্বার 1। 10টা গল্পের সবকটাই আমাদের প্রিয় গল্প। অবভিয়াসলি ইট ইজ আ কোম্পানি, আমরা এই গল্পগুলো প্রোডাকশনে দিচ্ছি, সেগুলো আপনাদের কাছে পৌঁছচ্ছে, এবং গল্প যখন একটা মাতামাতি লেভেলে চলে যাচ্ছে, তখনও কিন্তু সেই গল্পটা নিয়ে ব্যস্ত থাকার মতো সময় নেই। এই যে আজকে লাইভটা করলাম, কাল থেকে কিন্তু আবার, কাল থেকে জানো, আজ রাত 9টা থেকেই আমরা আবার পরের গল্পের মোডে ঢুকে যাবো। অ্যান্ড দ্যাট ইজ লাইফ, ইউ জাস্ট কিপ রোলিং দ্য ডাইস, এবং সেটাই করার ইচ্ছে গল্পমিলে থেকে। উই থ্যাংক সৌভিক চক্রবর্তী। থ্যাংক ইউ সো মাচ সৌভিক, আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। And it's been a pleasure knowing him. ওর ব্যাপারে আরো অনেক কিছু জানবো, ইনক্লুডিং হিজ ব্লাড গ্রুপ। তার জন্য ক্যামেরাটা অফ করতে হবে। রাত 9টায় জানিয়ে দেব, এই শনিবার ঠিক রাত 9টায় কোন গপ্প আসছে জানিয়ে দেবো, আজ রাত 9টায়। দুয়া মে ইয়াদ কিজিয়েগা।